আমি শুনতে পারি সে কাহিনী, বলল আহমদ মুসা। ম্লান হাসল সুস্মিতা বালাজি। বলল, আমি মহারাষ্ট্রের বালাজি পরিবারের ব্রাহ্মণ কন্যা। বিয়ে করি পার্সি ছেলেকে। যদিও সে হিন্দু ধর্ম গ্রহণ করে, তাতে কোনো ফল হয় না। আমার গোটা পরিবার আমাদের পরিত্যাগ করে। মামারাই ক্ষুব্ধ হন বেশি। বোম্বাইয়ে মামা থাকতেন। তার বাড়িতে থেকে লেখাপড়া করতাম। সুষমার 1 বছর বয়স পর্যন্ত একসাথেই ছিলাম। তারপরেই আমি বিয়ে করি। বিয়ের পর 1 বছর ছিলাম আমরা পোর্ট ব্লেয়ারে। তারপরে শুরু হয় পলাতক জীবন। আমরা বিপদে পড়লে শুনেছিলাম মামাকে আমাদের ব্যাপারে অনুরোধ করেছিলেন। উত্তরে মামা বলেছিলেন, পেলে দুজনকে ফাঁসিতে ঝুলাব। মামি আমাকে মেয়ের মতো ভালোবাসতেন। থামল সুস্মিতা বালাজি। শেষের কথাগুলো বলতে গিয়ে কাঁপছিল তার কণ্ঠ। তার পাশে বসেছিল ড্যানিস দেবানন্দ। সে ধীরে ধীরে হাত রাখল সুস্মিতা বালাজির কাঁধে। সান্ত্বনা দিতে চাইল সে, কিন্তু ফল আরো বিপরীত হল। সান্ত্বনা তাকে বোধহয় আরো দুর্বল করে দিল। তার 2 চোখ নেমে বয়ে এলো অশ্রুর বন্যা। 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল সে। সে সাথে উঠে দাঁড়ালো, সরি বলে বাড়ির দিকে ছুটল। অপ্রস্তুত আহমদ মুসা, বেদনা তার চোখে মুখে। ড্যানিস দেবানন্দ গম্ভীর। দুজনের কেউ কথা বলল না। অস্বস্তিকর এক নীরবতা। একসময় নীরবতা ভেঙে ড্যানিস দেবানন্দ স্বগতোক্তির মতো বলল, 20 বছরের মধ্যে প্রথম কাঁদল সুস্মিতা। পিতার মৃত্যু সংবাদে একবার কেঁদেছিল, কিন্তু সে কান্নার ভিন্ন অর্থ ছিল। আপার মা বেঁচে আছেন, বলল আহমদ মুসা। ওর মা মারা গেছেন ছোটবেলায়। ও সরি, আত্মীয় স্বজন কারো সাথে যোগাযোগ নেই? সুস্মিতার এক ফুফাতো বোন থাকে পোর্ট ব্লেয়ারে, সেও ডাক্তার। সুস্মিতা এবং সে একসাথেই ডাক্তার হয়েছিল। তার সাথেই মাত্র যোগাযোগ আছে। সে এসেছে এখানে। আহমদ মুসা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু থেকে গেল সুস্মিতা বালাজিকে ফিরে আসতে দেখে। সুস্মিতা এসে বলল, সরি ছোট ভাই, আপনার কথার মধ্যে অযথাই ছেদ নামল। কারা ওদের কিডন্যাপ করতে পারে ভেবেছেন কিছু? আমার বুক কাঁপছে। এর চেয়ে খারাপ খবর আর হয় না, বলল সুস্মিতা বালাজি মাচাই ড্যানিস দেবানন্দের পাশে বসতে বসতে। মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছে সে। মুখ চোখ থেকে বেদনার সে কালো মেঘ একেবারেই উধাও। কিডন্যাপ করেছে শঙ্করাচার্যের শেষশির লোকেরাই, কিন্তু আমি ভাবছি অন্য কথা। গভর্নরের অন্দরমহল থেকে শঙ্করাচার্যের লোকদের পক্ষে শাহবানুদের কিডন্যাপ করা কি করে সম্ভব? আমি গভর্নর হাউস দেখেছি, সে অন্দরমহলে গেছি। এই কিডন্যাপ সম্ভব নয় শঙ্করাচার্যদের পক্ষে, আহমদ মুসা বলল। আপনি তাহলে পুলিশের যোগসাজশ সন্দেহ করছেন, বলল সুস্মিতা বালাজি। শুধু পুলিশের যোগসাজশেই কি এত বড় কিডন্যাপ সম্ভব? গোয়েন্দাদের চোখ রয়েছে। সবচেয়ে বড় কথা হলো সেটা গভর্নরের বাসগৃহ। তাহলে খোদ গভর্নরকেই আপনি সন্দেহ করছেন? তাই তো, সুস্মিতা বালাজি বলল। ঠিক সন্দেহ নয়, তার সম্পর্কে ভাবছি। কারণ তার মুখ থেকে সুষমারাও শুনেছিল যে রস দ্বীপের গোডাউনে এক বন্দীকে রাখা হয়েছে। গভর্নর কাউকে টেলিফোনে কথা বলেছিলেন। সুষমার কাছেও কথাটা অস্বাভাবিক লেগেছিল। তার কাছ থেকে কথা শুনেই আমি সন্দেহ নিরসনের জন্য রস দ্বীপে যাচ্ছিলাম। রস দ্বীপেই শঙ্করাচার্যদের শেষশির হেড অফিস। এ কথা শোনার পর গভর্নরের কথা সত্য মনে হচ্ছে। সুতরাং তার জড়িত থাকার কথা ভাবনায় আসতেই পারে। কিন্তু আপনি তো বলেছেন শাহবানুদের পরিচয় গভর্নর জানেন না। তাহলে সেটা ঠিক, কিন্তু তার সন্দেহ হতে পারে। তিনি খোঁজ নিতে পারেন, তার এ সুযোগ তো আছে। সুস্মিতা বালাজি কিছু বলতে গিয়েও থেকে গেল। মাঝবয়সী এক আদিবাসী তাদের দিকে আসছিল। তা দেখে ড্যানিস দেবানন্দ বলল, এসো দিওবা, কি খবর? স্যার, গতকাল বলেছিলাম কথা শেষ না করেই থেকে যেতে হলো দিওবাকে। তার কথার মাঝখানে ড্যানিস দেবানন্দ বলল,
মাচাটায় আগে বসো, তোমার কথা শুনছি। দিওবা মাচায় হেলান দিয়ে বলল, বসেছি স্যার। হাসল ড্যানিশ দেবানন্দ, বলল, ঠিক আছে, বলো তোমার কথা। স্যার, গতকাল আপনাকে বলেছিলাম দুজন ট্যুরিস্ট পাহাড়ের উপরে আমাকে এসে বলেছিল আমরা আমাদের এক সাথীকে হারিয়ে ফেলেছি, সে আহত, তাকে কেউ কোথাও দেখেছ কিনা। পরে শুনলাম ওই দুজনই আমাদের আরেকজনকে বলেছে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সিরিয়াস আহত আমাদের একজন, গাড়ি অচল হয়ে পড়েছে। এদিকে চিকিৎসার ব্যবস্থা আছে কিনা। আজ সকালে আমাদের আরেকজন বলেছে একদল ট্যুরিস্ট এসেছে, ওরা কয়দিনই অঞ্চলে বেড়াবে, ওদের থাকার মতো ব্যবস্থা কোথাও হতে পারে। তাদের আমার ভালো লাগেনি, তাই স্যার আপনাকেই বলতে এলাম। ধন্যবাদ দিওবা। ট্যুরিস্টরা কোথায় উঠেছে জানো? জিজ্ঞাসা ড্যানিশ দেবানন্দের। না স্যার, জানি না। কোনোদিন ট্যুরিস্ট তো এখানে আসেনি, অনেকটা স্বাগত কণ্ঠে বলল ড্যানিশ দেবানন্দ। ড্যানিশ দেবানন্দের স্বাগতোক্তির রেশ বাতাসে মেলাবার আগে দেখা গেল আরেকজন আদিবাসী এদিকে আসছে। লোকটি কাছাকাছি আসতে ড্যানিশ দেবানন্দ বলল, অঙ্গি, কি খবর? কারো অসুখ বিসুখ কিছু করেনি তো? অঙ্গি হলো স্কুলের কেরানি কাম গার্ড। স্কুলের সাথে লাগানো একটি বাড়িতে সে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে থাকে। মাঝবয়সী লোকটি লেখাপড়া জানত না, কিন্তু খুবই বুদ্ধিমান, খুবই বিশ্বস্ত। এখন অক্ষর জ্ঞান লাভ করার পর সে হিন্দি ও ইংরেজি ভাষায় খাতা, রেজিস্টার লেখার কাজ চালাতে পারে। না স্যার, এক সমস্যা হয়েছে, বলল অঙ্গি। কোথায়, কি সমস্যা? প্রশ্ন ড্যানিশের। একদল ট্যুরিস্ট এসে আমাদের স্কুলের মাঠে তাঁবু গেড়েছে, কয়দিন থাকবে, বেড়াবে। ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসা। কতজন ওরা? বলল ড্যানিশ দেবানন্দ। 10-12 জন। আদিবাসী কেউ নয়? সবাইকে আমাদের ভারতীয় মনে মনে হলো। ঠিক আছে, ক্ষতি নেই। ট্যুরিস্টরা তো কোনোদিন আসে না এই অঞ্চলে, কয়েকদিন থেকে ওরা কি দেখবে? নিস্পৃহ কণ্ঠ ড্যানিশ দেবানন্দের। কথা শেষ করে তাকালো সে আহমদ মুসার দিকে। আহমদ মুসাকে গম্ভীর দেখে বলল, এ সময় ওরা না এলেই ভালো হতো, কিন্তু এসে তো গেছে, আপনি কি ভাবছেন? দ্বিতীয়বার খবরের সাথে অঙ্গির খবর যোগ করলে ব্যাপারটি অস্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, বলল সুস্মিতা বালাজি। আমারও মনে অস্বস্তি লাগছে এ খবর শোনার পর থেকে, ড্যানিশ দেবানন্দ বলল। আহমদ মুসা অঙ্গিকে লক্ষ্য করে বলল, তোমাদের কিছু জিজ্ঞাসা করেছে ওরা? জি স্যার। কি জিজ্ঞাসা করেছে? এখানে কোনো দোকান, ডাক্তারখানা আছে কিনা, আর কোনো ট্যুরিস্ট আছে কিনা, কিংবা ইংরেজি জানা শিক্ষিত লোক আছে কিনা, স্কুলের শিক্ষক কোথেকে আসে, এসব। তুমি কি জবাব দিয়েছ? আমরা আমাদের ভেতরের কোনো ইনফরমেশন বাইরে দেই না, শুধু বলেছি বাইরে কোনো শিক্ষক নেই, বাইরে থেকে স্থাপিত কোনো ডাক্তারখানাও নেই, বাইরের কোনো ডাক্তারও নেই। সাব্বাস, ধন্যবাদ তোমাকে, তুমি খুবই বুদ্ধিদীপ্ত জবাব দিয়েছ। আরেকটা খবর স্যার, ওদের সাথে 2 জন পুলিশ এসেছে, বলল অঙ্গি ড্যানিশ দেবানন্দের দিকে চোখ তুলে। 2 জন পুলিশ এসেছে? কথাটা লুফে নিয়ে বলল আহমদ মুসা। পুলিশের কথা শুনে অস্বস্তি ফুটে উঠেছে দেবানন্দ ও সুস্মিতা বালাজির চোখে মুখে। গত 20 বছর ধরে পুলিশকে এড়িয়ে চলা তাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। জি স্যার। সঙ্গে সঙ্গে আহমদ মুসা কথা বলল না, ভাবল, তারপর বলল, কি করে বুঝলে পুলিশ? গায়ে ইউনিফর্ম আছে? মাথায় পুলিশের টুপি আছে? জি আছে। পায়ে জুতা আছে? জি। কি রং? কালো। টুপি খোলা অবস্থায় ওদের দেখেছ? দেখেছি। চুল তাদের কেমন? বড়, ঘাড় পর্যন্ত নেমে যাওয়া। ওদের হাতে কি লাঠি? না স্যার, বন্দুক, মানে স্টেনগান। কি রং? সিলভার কালার না অন্য রং? কালো। আচ্ছা, পুলিশরা কি করছে? পাহারায় বসে আছে? না স্যার, ওদের সকলের সাথে কাজ করছে। কি কাজ করছে? তাঁবু খাটানো থেকে ব্যাগেজ টানা, সব কাজই করছে। বড় বড় লাগেজ আছে ওদের সাথে? না, খুব হালকা ব্যাগ। তবে মনে হয় ওরা গায়ক দল, সবার হাতে একটা করে সেতার জাতীয় বাদ্যযন্ত্র। ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসার, তবে সঙ্গে সঙ্গে কিছু বলল না। একটু ভাবল, বলল, অঙ্গি, ওরা এখন কি করছে? ওরা শুকনা খাবার নিয়ে এসেছিল, খেয়ে নিয়েছে। শুনলাম ওরা দল বেঁধে বেরোবে।
এলাকায় কি দেখার কোনো কিছু আছে? পাহাড়ে যাবে? বলল আহমদ মুসা। স্যার, ওরা বলল এলাকা সম্পর্কে কার সাথে কথা বলা যায়। তোমাদের সর্দার কোথায়? তার সাথে কথা বলে সব জেনে নেবে। তারপর এলাকায় বেরোনো যাবে। আমরা বলেছি আমাদের কোনো সর্দার নেই, আমাদের স্যার আছেন, তিনি আমাদের সব। তারা বলেছে তার সাথেই দেখা করব। দেখা করা যাবে তো, বাধা নেই। আমরা বলেছি তার দরবার সবার জন্য খোলা। তার মানে ওরা এখানে আসছে? বলল আহমদ মুসা। তাই ওরা বলেছে স্যার, বলল অঙ্গি। বাইরের লোকদের কোনো সময় এখানে আনেনি, তার উপর ওদের সাথে আছে পুলিশ, ড্যানিশ দেবানন্দ বলল, তার কণ্ঠে কিছুটা উদ্বেগ। ড্যানিশ দেবানন্দের কথা শেষ হতে আহমদ মুসা বলল, সামনে দেখুন ভাই সাহেব। সবাই তাকালো সামনে। তাকিয়েই অঙ্গি বলে উঠল, স্যার, ওই তো ট্যুরিস্টরা আসছে, আমাদের লোকরাও ওদের সাথে আছে, পুলিশ দুজনও আছে স্যার। ছোট ভাই, এখন কি করা? ড্যানিশ দেবানন্দ বলল আহমদ মুসাকে। ড্যানিশ দেবানন্দের দিকে মুখ ঘুরিয়ে আহমদ মুসা একটা চাপা কণ্ঠে ইংরেজিতে বলল, ভয় নেই ভাই সাহেব, ওরা ভুয়া পুলিশ। বলেন কি? জানলেন কি করে? বিস্ময়ে চোখ কপালে তুলে বলল ড্যানিশ। সুস্মিতা বালাজিরও চোখ নাচছে বিস্ময়ে। খবর বোধ হয় আরও আছে ভাই সাহেব, পরে দেখবেন হয়তো, বলল আহমদ মুসা অনেকটা স্বাগত কণ্ঠে। পর্যটকদের দল অনেকটা কাছে এগিয়ে এসেছে। দুজন পুলিশ সহ ওরা 12 জন। ওদের দুপাশ দিয়ে একটু দূরত্ব রেখে এগিয়ে আসছে জনদশেক আদিবাসী। পর্যটকদের সবার হাতে সেই বাদ্যযন্ত্র সেতার। ভাই সাহেব, সামনের 3 নম্বর মাচায় পর্যটকদের বসতে বলুন, ওরা একসাথে এক সারিতে বসতে পারবে। আর আপনার লোকরা? আহমদ মুসার কথার মাঝখানে ড্যানিশ দেবানন্দ বলে উঠল, হ্যাঁ, ওরা এক পাশে দাঁড়িয়ে থাকবে, ওইভাবে ওরা বসতে চাইবে না। পর্যটকরা একদম কাছে এসে গেছে, ওরা একসাথে হাঁটছে। ওদের মধ্যমণি হিসাবে মাঝখানে দাঁড়ানো একজনের উপর আহমদ মুসার চোখ আটকে গেল। তাকে দেখেছে সে এর আগে কোথায়? বিদ্যুৎ চমকের মতোই মনে পড়ে গেল সেদিন স্বামী স্বরূপানন্দের বন্দিখানা থেকে পালাবার সময় এসেও সে হাত তুলে দাঁড়িয়ে থাকতে দেখেছে তাকে। আহমদ মুসাও তার চোখে পড়ে গেছে। তার চোখ প্রথমে বিস্ময় বিস্ফারিত, তারপর আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু আহমদ মুসার চোখে কোনো ভাবান্তর নেই। আহমদ মুসা তাকে চিনতে পেরেছে এ কথা প্রকাশ পেল না। ওরা এগিয়ে এলে ড্যানিশ দেবানন্দ উঠে দাঁড়ালো। অঙ্গি দাঁড়িয়েই ছিল। সে ড্যানিশ দেবানন্দকে ওদের সাথে পরিচয় করিয়ে দিল। সবাই বসল। আহমদ মুসাকে লক্ষ্য করল, তার দেখা সেই লোক। দ্রুত চাপা স্বরে বলছে তার সাথীদের। তার চোখে মুখে উত্তেজনা এবং তা ছড়িয়ে পড়ছে তার সাথীদের মধ্যেও। এর মধ্যে একদম এ প্রান্তে বসা ওদের একজন বলে উঠল, আমরা বেড়াতে এসেছি, আপনারা আদিবাসী নন এটা বুঝিনি, আমরা আপনাদের মতো লোকই খুঁজছিলাম, আমরা খুব খুশি হলাম। তার কথা শেষ হতে আহমদ মুসা বলে উঠল, দেখছি আপনারা সকলেই সেতার প্রিয়, আর আমি বলতে পারেন সেতার বলতে অন্ধ। বলে উঠে দাঁড়িয়ে আহমদ মুসা এ প্রান্তে যে লোকটি কথা বলছিল তার সামনে গিয়ে বলল, আপনার সেতারটা একটু দেখতে পারি? একটু বাজিয়ে দেখব। লোকটার চেহারায় বিব্রত ভাব প্রকাশ পেল। তার পাশের সাথীর দিকে একবার তাকালো, তারপর সেতারটি আহমদ মুসার হাতে তুলে দিল। আহমদ মুসা সেতারটি হাতে নিয়ে বুঝল তার অনুমান ঠিক। খুশি হলো সে। সেতারটি নেড়ে চেড়ে দেখতে দেখতে 2 ধাপ পেছনে সরে এলো, বলল, চমৎকার সেতার। সেতার বাজাতে শুরু করলো আহমদ মুসা। আহমদ মুসা সত্যি সেতারটা ভালো বাজায়। প্রশংসা উচ্ছ্বসিত হয়ে উঠেছিল ড্যানিশ দেবানন্দ, সুস্মিতা। আহমদ মুসা তখন ভাবছিল অন্য কথা। এদের পরিকল্পনাটা কি? এ সময় কিংবা দিনের বেলা সবার সামনে কিছু না করে রাতের সুযোগ তারা নেবে, এটা স্বাভাবিক। কিন্তু আহমদ মুসাকে হাতের মুঠোয় পাওয়ার পর সুযোগটা ছেড়ে দিয়ে তারা রাত পর্যন্ত অপেক্ষার ঝুঁকি নেবে, এটা অস্বাভাবিক। আহমদ মুসা ওদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করল। আহমদ মুসা সেতার বাজানো থামিয়ে মুখ ফেরালো ড্যানিশ দেবানন্দের দিকে, বলল, সরি, বেসুরো কাজ করে ফেললাম, মেহমানদের সাথে কথা বলি। পেছনে একটা কর্কশ কণ্ঠ আহমদ মুসাকে থামিয়ে দিল। কর্কশ কণ্ঠটির নির্দেশ, বাগম্যান দেবানন্দ বাবু। সবাই হাত তুলে দাঁড়ান। আহমদ মুসার মুখের কথা বন্ধ হয়ে গেছিল। দেখল
সুস্মিতা, ড্যানিশ, দেবানন্দ এবং সবার হাত তুলে দাঁড়াচ্ছে। আহমাদ মুসাও সে তার দুহাতে ধরে রেখে হাত দুটি উপরে তুলতে তুলতে ঘুরে দাঁড়াল। সে দেখল বন্দিখানায় দেখা সেই লোকটি স্টেনগান তাক করেছে তাদের দিকে। তার স্টেনগানটি সেতারের খোলস থেকে বের করে নিয়েছে। অন্যেরা স্টেনগান বের করেনি কিংবা তাক করে উপরে তোলেনি, কিন্তু সবাই সেতারকে পজিশনে নিয়েছে এবং সবারই হাত স্টেনগানের ট্রিগারে। বুঝল আহমাদ মুসা। ওদিকে পাশে দাঁড়ানো আদিবাসীদের মধ্যে ভয় ও গুঞ্জন দুই সৃষ্টি হয়েছে। সে লোকটির কর্কশ কণ্ঠ আবার ধ্বনিত হল, নরেন, বীরেন, তোমরা আদিবাসীদের গুঞ্জন থামিয়ে দাও। কথা বলার সময় তার চোখ ও স্টেনগানের দল আহমাদ মুসার দিক থেকে একটুও সরায়নি। তাহলে পরিচিত লোকটি এখন ওদের নেতাও, ভাবল আহমাদ মুসা। লোকটির নির্দেশ নরেন, বীরেনরা পাওয়ার সাথে সাথে ওদের সারি থেকে দুজন লোক তাদের সেতার ঘুরিয়ে নিল এবং আদিবাসীদের দিকে লক্ষ্য করে এক পশলা ফায়ার করল। 3 জন আদিবাসী গুলিবিদ্ধ হয়ে পড়ে গেল। গুলি করে নরেন অথবা বীরেন, লোকটি চিৎকার করে বলল, আমরা চলে না যাওয়া পর্যন্ত সবাই হাত তুলে দাঁড়িয়ে থাকবে, না হলে সবাইকে লাশ করে দেব। এদিকে আহমাদ মুসাদের টার্গেট করা লোকটি আহমাদ মুসাকে লক্ষ্য করে তীব্র কণ্ঠে বলল, তোমাকে দেখা মাত্রই হত্যা করতাম, কিন্তু তোমাকে আমাদের জীবন্ত প্রয়োজন। আহমাদ শাহ আলমগীরের মা বোনকে ধরেছি, আহমাদ শাহ আলমগীরের মুখ খোলার জন্য সবাইকে দরকার, কিন্তু মনে রেখো, কোনো চালাকির আশ্রয় নিলে কুকুরের মতো গুলি করে মারব। বলেই সে যার হাত থেকে আহমাদ মুসা সেতার নিয়েছিল তাকে নির্দেশ দিল, যাও শয়তানটার কাছ থেকে সেতারটা নিয়ে যাও। লোকটি নির্দেশ পেয়ে উঠে গিয়ে আহমাদ মুসার সামনে দাঁড়ালো, দুহাত বাড়িয়ে বলল, দাও সেতারটা। আহমাদ মুসা হাত তুলে দাঁড়ানো অবস্থায় দুহাতে ধরে রেখেছিল সেতারটা, এমনভাবে ধরেছিল যাতে ডান হাতের তর্জনী সেতারের ট্রিগার হলে ঢুকিয়ে রাখা যায়। সে সেতারটি বুক বরাবর নামিয়েই সেতারটি লোকটির হাতে তুলে দেবার ভঙ্গিতে বাম পাটে এক ধাপ এগিয়ে নিল। তারপর ডান পা বিদ্যুৎ গতিতে ছুড়ল লোকটির দিকে, আঘাত করল লোকটির তলপেটের নিচে। লোকটি দেহ মুহূর্তে ধনুকের মতো বেঁকে গেল। ততক্ষণে আহমাদ মুসা সেতার গুলিবর্ষণ শুরু করেছে। প্রথম গুলিটি বৃদ্ধি করল আহমাদ মুসার পায়ের আঘাতে মাটিতে পড়ে থাকা লোকটিকে। তারপর সেতারটি মাচারে সবার দিকে তাক করে ট্রিগার চেপে ধরল। সেতার থেকে ছুটে যাওয়া গুলির বৃষ্টি ওদের উপর দিয়ে দুবার ঘুরে এলো। ওদের বাকি 11 জনই দুটি মাচানে সারিবদ্ধ হয়ে বসেছিল। গুলিবৃষ্টি দুবার ঘুরে আসার পর ওরা সবাই লাশ হয়ে পড়ে গেল, কেউ মাচার উপর, কেউ মাচার নিচে। গুলি শেষ করে আহমাদ মুসা সেতারটি হাত থেকে ফেলে দিয়ে ছুটল আদিবাসীদের দিকে। দ্রুত গেল 3 জন আহতের কাছে। দেখল 3 জনেরই দেহে একাধিক গুলির আঘাত, তবে দেহের উপরের দিকটা নিরাপদ। আহমাদ মুসাকে আদিবাসীদের দিকে ছুটতে দেখে ড্যানিশ, দেবানন্দ, সুস্মিতা বালাজিকে টেনে নিয়ে সেদিকে ছুটে এসেছিল। ওরাও এসে আহতদের পাশে বসল। আপা, ওরা সবেই থেকে সুনির্দিষ্ট টার্গেট ছাড়াই গুলি করেছে। অন্যদিকে ওদের দাঁড়ানোর জায়গা তো উঁচু, তাই দেহের উপরের অংশটা বেঁচে গেছে, বলল আহমাদ মুসা সুস্মিতা বালাজিকে লক্ষ্য করে। ঈশ্বরকে ধন্যবাদ। তোমরা এদেরকে মাচায় তোলো, আমি মেডিকেল কিট নিয়ে আসি, বলে ছুটল সুস্মিতা ঘরের দিকে। আহমাদ মুসা ও ড্যানিশ, দেবানন্দ 2 জন আহতকে তুলতে যাচ্ছিল। ছুটে এলো পাশেই দাঁড়িয়ে থাকা বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়া আদিবাসীরা। সমস্বরে বলে উঠল, স্যার আপনারা সরুন, আমরা তুলছি। সরে এলো আহমাদ মুসারা। আহমাদ মুসা বলল, ঠিক আছে, ওরা ওদের তুলে নিক, ততক্ষণে আমি দেখি ওদের কেউ জীবিত আছে কিনা, বলে আহমাদ মুসা ওদিকের মাচার দিকে চলল। 3 জন আহতকে মাচার উপর তোলা হয়েছে। সুস্মিতা বালাজি তার মেডিকেল কিট নিয়ে এসে গেছে। এদিকে মানুষের ঢল নেমেছে। গুলির শব্দ শুনে ছুটে আসছে আদিবাসীরা। ছোট ভাই, আপনি এদিকে আসুন, আপনার সাহায্য দরকার। কি করছেন আপনি ওখানে, বলল সুস্মিতা বালাজি আহমাদ মুসাকে লক্ষ্য করে। দেখছিলাম এদের কেউ বেঁচে আছে কিনা, কিন্তু কেউ বেঁচে নেই, আহমাদ মুসা বলল। বেঁচে থাকলে কি করতেন, ঠোঁটে হাসি টেনে প্রশ্ন করল সুস্মিতা। অসুস্থ, আহত ও আত্মসমর্পণকারীরা আর শত্রু থাকে না। তাছাড়া তাদের কেউ আহত থাকলে তাকে বাঁচানোর মধ্যে লাভ ছিল। কিছু তথ্য আদায় করা যেত। তাদের সম্পর্কে তথ্য এই মুহূর্তে
সবচেয়ে বেশি প্রয়োজন। আহমাদ মুসা বলল। কথা শেষ করে সুস্মিতা বালাজি ড্যানিশ দেবানন্দের সাথে আহতদের সেবার কাজে মনোযোগ দিল। তবু কিছু জানার একটা সুযোগ আছে। এদের মোবাইলগুলো জোগাড় করেছি, আর স্কুল মাঠে তাদের ব্যাগে যাচ্ছে, ও সব থেকে কিছু তথ্য পাওয়া যাবে। ঈশ্বর সহায় হন, বলল সুস্মিতা বালাজি। তিনজনই কাজে লেগে গেল। চারদিকে মানুষের দেয়াল। ঘটনার খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সবাই এসে হাজির হয়েছে তাদের স্যারের বাড়িতে। তাদের চোখে মুখে বিস্ময়, বেদনা, পর্বত প্রমাণ, উৎসুক। কিন্তু তাদের স্যাররা ব্যস্ত। তাদের উৎসুক মেটাচ্ছে, তাদের প্রশ্নের জবাব দিচ্ছে অঙ্কি, দিওবা এবং অন্য যারা আগে থেকে উপস্থিত ছিল এখানে। আদিবাসীরা একে একে জেনে ফেলল তাদের মেহমানের বিস্ময়কর বাহাদুরিতে বেঁচে গেছে তাদের স্যাররা, বেঁচে গেছে আদিবাসীরা। ওরা পর্যটকের ছদ্মবেশে স্টেনগানগুলোকে সেতারের খোলস ঢেকে এনেছিল ডাকাতি করতে, লুটতরাজ করতে। বাঁচিয়েছে তাদের মেহমানের বাহাদুরি। আদিবাসীদের শত শত চোখের কৃতজ্ঞ ও প্রশংসার দৃষ্টি আহমাদ মুসার প্রতি নিবদ্ধ। মুহূর্তে আহমাদ মুসা তাদের হিরোতে পরিণত হয়ে গেল। এদিকে আহতদের আহত স্থান ঔষধ দিয়ে পরিষ্কার করা, প্রয়োজনে অপারেশন করে গুলি বের করা, আহত জায়গা সেলাই করা, ব্যান্ডেজ করা এবং সেই যন্ত্রণা কাতর লোকদের সান্ত্বনা দেওয়ার কষ্টকর সময় সাপেক্ষ কাজ এগিয়ে চলেছে। ছোট ভাই, এই স্পেশালাইজড কাজেও দেখছি আপনি দক্ষ। কাজ করতে করতে এক সময় বলে উঠল সুস্মিতা বালাজি আহমাদ মুসাকে লক্ষ্য করে। কাজ থেকে চোখ না সরিয়ে আহমাদ মুসা উত্তরে বলল, আমার ক্ষেত্রে এরকম ঘটনা এত বেশি ঘটেছে যে দেখতে দেখতে সবই মুখস্থ হয়ে গেছে। ছোট ভাই, এতদিন আপনার কথা পড়েছি, শুনেছি, কিন্তু আজ চোখে দেখলাম। আপনি কি করে জানলেন যে সেতারের খোলসে স্টেনগান আছে? কি করেই বা বুঝলেন সে স্টেনগানটির ট্রিগার কোথায়, কিভাবে ব্যবহার করতে হবে? পাল্টা আঘাত করার সময়টা বা কিভাবে বেছে নিলেন? চোখের পলকে এমন ঘটনা ঘটলই বা কিভাবে? একটা আহত স্থান সেলাইরত অবস্থায়, বলল সুস্মিতা বালাজি। সবই আল্লাহর সাহায্য আপা, বলল আহমাদ মুসা। আমি বুঝতে পারছি না ছোট ভাই, আপনি সেতারটা ওদের একজনের হাত থেকে নিয়েছিলেন সত্যি বাজানোর জন্যে, না আপনি অস্ত্র জেনে ওটা হাত করেছিলেন? একজনের সেলাই করা আহত স্থানে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে বলল ড্যানিশ দেবানন্দ। আমার নিশ্চিত বিশ্বাস হয়েছিল যে সেতারের খোলসে ওগুলো আসলে অস্ত্র হিসাবে সেতারটা আমি হাত করেছিলাম, বলল আহমাদ মুসা। আপনার এ নিশ্চিত বিশ্বাস জন্মাবার কারণ? প্রশ্ন করল সুস্মিতা বালাজি, হাতের কাজটার উপর চোখ রেখে। সে অনেক কথা। দেওবার কাজ থেকে খবরগুলো জানার পরে পর্যটকদের আগমনকে আমি সন্দেহ করেছিলাম। দুজন পুলিশের আকার, আকৃতি, আচার আচরণের কথা শুনে আমি বুঝেছিলাম ওরা আসলে পুলিশ নয়। পুলিশ সাজিয়ে আনা হয়েছে মানুষকে ভয় দেখাবার জন্য এবং বাড়তি সুবিধা আদায়ের উদ্দেশ্যে। তারপর ওরা এলে ওদের একজনকে আমি চিনতে পারি। স্বামী সর্বানন্দের বন্দিখানা থেকে বেরোবার সময় ওকে আমি দেখেছিলাম। সে আমাকে চিনতে পেরেছিল এবং তার সাথে সবাইকে ইঙ্গিত জানিয়ে দিয়েছিল ওই লোকটি আমাদের প্রতি স্টেনগান তাক করেছিল। আহমাদ মুসা বলল, যদি সেতারটি আপনি না নিতে পারতেন কিংবা আপনি যদি গুলি করার সুযোগ না পেতেন তাহলে কি ঘটত তা ভাবতেও ভয় লাগছে, বলল সুস্মিতা বালাজি। আপা, কখনো কোনো সংকটই নিশ্ছিদ্র হয় না। প্রত্যেক সংকটের সাথে সংকট উত্তরণের সুযোগও থাকে। প্রয়োজন হলো সে সুযোগটা বের করে নেয়া এবং সদ্ব্যবহার করা। কিন্তু সুযোগ সবসময় বের নাও করা যেতে পারে, বা সে সুযোগের সদ্ব্যবহার সম্ভব নাও হতে পারে, বলল সুস্মিতা। হ্যাঁ আপা, আল্লাহর ইচ্ছা হলে সেটাও হতে পারে, আহমাদ মুসা বলল। জীবন মৃত্যুকে এমন পাশাপাশি দেখেও আপনার এতটুকু ভয় করে না? সুস্মিতা বালাজি বলল। আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনে রয়েছে, আমার জীবন, আমার মরণ, আমার সাধনা, কুরবানি সব বিশ্বনিয়ন্তা মহান আল্লাহর জন্যে। এটা যদি বিশ্বাস হয় তাহলে ভয় থাকবে কোথেকে, বলল আহমাদ মুসা। কিন্তু আপনার স্ত্রী আছে যাকে আপনি অত্যন্ত ভালোবাসেন, আপনার সোনার টুকরো সন্তান আছে যে আপনার কাছে আপনার চেয়ে প্রিয়। জীবন মৃত্যুর এই ধরনের চরম সন্ধিক্ষণে তাদের স্মরণ আপনাকে দুর্বল করে না? শেষ ব্যান্ডেজটি সম্পন্ন হওয়ার পর আহমাদ মুসার দিকে মুখ তুলে বলল সুস্মিতা বালাজি। আপা, আমাদের কোরআন শরীফের আরেকটি আয়াতে বলা হয়েছে যে
নিজের পিতা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের পত্নী, নিজের জাতি গোষ্ঠী, নিজের অর্জিত সম্পদ, নিজের ব্যবসা বাণিজ্য এবং নিজের বাড়ি বাসস্থান থেকে আল্লাহকে, তার রসুলকে এবং আল্লাহর পথে সংগ্রামকে বেশি ভালোবাসতে হবে। এটা যেহেতু আমার ঈমান, তাই সন্তান ও স্ত্রীকে আমি বড় করে দেখব কি করে? সঙ্গে সঙ্গে সুস্মিতা বালাজি বলে উঠল, কিন্তু আপনার এই সংগ্রাম তো আল্লাহর জন্যে, তার রসুল সাল্লাহ আলাই সাল্লামের জন্য নয়, কিংবা তার পথের জন্য সংগ্রামও নয়। হাসল আহমদ মুসা, বলল, আমি যা করছি তা আল্লাহর পথের সংগ্রাম হিসেবেই করছি। মজলুম অত্যাচারিতদের সাহায্যে এগিয়ে যাবার জন্যে আল্লাহ শুধু নির্দেশই দেননি, বরং যারা আত্মমানবতার সাহায্যে এগিয়ে যায় না তারা কেন যায় না এ নিয়ে আল্লাহ তাদের অভিযুক্তও করেছেন। আল কুরআনে বলা হয়েছে, তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করছো না আল্লাহর জন্যে? এবং অসহায় নর নারী শিশুদের জন্য যারা ফরিয়াদ করছে, হে আল্লাহ, এই জালেমের জনপদ থেকে আমাদেরকে অন্যত্র নিয়ে যাও। আল্লাহর এই আদেশ অনুসারে প্রত্যেক অত্যাচারিত মজলুম মানুষের জন্য সংগ্রাম করা, আল্লাহর পথে কাজ করা একই কথা। আমি তো এই কাজের জন্যে আন্দামানে এসেছি এবং এই কাজটাই করছি। সুস্মিতা বালাজির চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠছে। সে রক্তভেজা তুলা, ব্যান্ডেজের বর্জ্য সবকিছু একসাথে একটা প্লাস্টিকের প্যাকেটে তুলতে তুলতে বলল, বিস্মিত হচ্ছি ছোট ভাই, আপনাদের ধর্মে দেখছি সব বিষয়েই কথা আছে, নির্দেশ আছে, নিয়ম আছে। আপনার শেষ উদ্ধৃতি যদি কোরআনের হয় তাহলে তো বলতে হবে কোরআন মুসলমানদের জন্য নয়, কোরআন মানুষের জন্যে। আর আপনার ধর্ম শুধু নয়, জীবন ধর্ম, জীবন্ত ধর্ম। সুস্মিতা বালাজির কথা শেষ হতেই ড্যানিশ দেবানন্দ বলল, থামো থামো সুশি, এই কিছুক্ষণ আগে তুমি বললে আমি নাকি ছোট ভাইয়ের ধর্মকে ওয়াক ওভার দিয়েছি, কিন্তু এখন তো তুমি ডাবল ওয়াক ওভার দিলে। সুস্মিতা বালাজি দ্রুত মুখ ঘুরিয়ে কিছু বলতে যাচ্ছিল। আহমদ মুসা আগেই বলে উঠল, এ প্রসঙ্গ এখন থাক আপা, ওদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। গ্রামবাসীদের কিছু বলুন, আহতদের কোথায় পাঠাবেন বা রাখবেন সে ব্যবস্থা করুন। ধন্যবাদ ছোট ভাই, বলে সুস্মিতা বালাজি তাকালো ড্যানিশ দেবানন্দের দিকে, বলল, দিওবা অঙ্গি, গ্রামবাসীদের কিছু বলেছে, তুমি ওদের কিছু বলো। লাশগুলো কি করবে, ওদের কি হবে, সব ব্যাপারে ওদের নির্দেশ দিতে হবে, বলল সুস্মিতা বালাজি। ড্যানিশ তাকালো আহমদ মুসার দিকে, বলল, লাশগুলো লাগেজের কি হবে এ ব্যাপারে আপনার পরামর্শ কি? লাশগুলো বয়ে নিয়ে পাহাড়ের ওপারে রাস্তার পাশে রাখা ওদের গাড়িতে তুলে রাস্তার পাশে গভীর খাদে ঠেলে ফেলে দিতে হবে। আর ওদের পকেটের টাকা পয়সা, লাগেজ, জিনিসপত্র সবকিছু গ্রামবাসীদের কল্যাণ ফান্ডে জমা দিন। অস্ত্রগুলো আপনার অস্ত্রাগারে রাখুন। আর গ্রামবাসীদের বলুন 12 জন পর্যটকের উপত্যকায় আসা সহ যা কিছু ঘটেছে তারা যেন ভুলে যায়। কেউ অনুসন্ধানে এলে তারা কিছুই জানবে না এমনটা বলবে। চমৎকার ছোট ভাই, এমন সমাধান দিয়েছেন যার কোনো বিকল্প নেই। ধন্যবাদ, বলল ড্যানিশ দেবানন্দ। সুস্মিতা বালাজিরও চোখ দুটি বিমুগ্ধতায় উজ্জ্বল। বলল, আমারও ধন্যবাদ দিন ছোট ভাই, কিন্তু একটা কথা, সবশেষ আপনি যে গ্রামবাসীদের মিথ্যা কথা বলার পরামর্শ দিলেন, না, ওটা মিথ্যা বলা নয় আপা, যুদ্ধের একটা কৌশল ওটা। যুদ্ধক্ষেত্রে শত্রুকে বিভ্রান্ত করা যুদ্ধেরই একটা অস্ত্র, সে অস্ত্রই আমরা প্রয়োগ করেছি। হাসল সুস্মিতা বালাজি, ড্যানিশ দেবানন্দ হাসল। বলল সুস্মিতা, বুঝেছি ছোট ভাই, ধন্যবাদ আপনাকে। কথাটা আমরা অন্যভাবে জানতাম, কিন্তু আপনি একে যে তাত্ত্বিক রূপ দিয়ে প্রকাশ করলেন তা অবিস্মরণীয়। আপনাদের আবারও ধন্যবাদ। আমার পক্ষ থেকেও ধন্যবাদ, বলে উঠে দাঁড়াল ড্যানিশ দেবানন্দ। দেখি আমাদের লোকদের সাথে কথা বলি, বলে ড্যানিশ গ্রামবাসীদের দিকে এগোলো। আর আহমদ মুসা সুস্মিতা বালাজি পানি ভর্তি বালতির দিকে এগোলো। জারোয়া ইতোমধ্যেই বালতিতে করে পানি, সাবান, তোয়ালে এনেছে। রাত তখন 10টা। আষাঢ়ে মেঘের মতো মুখ ড্যানিশ, সুস্মিতা বালাজি দুজনেরই। তারা বসে আছে একটি সোফায় পাশাপাশি। তাদের সামনে আরেক সোফায় বসে আছে আহমদ মুসা, গম্ভীর তার মুখ। আজ রাতেই এখনই চলে যাবেন, এটা সত্যি ফাইনাল, বলল ড্যানিশ দেবানন্দ, তার গলায় ক্ষোভের সুর। হ্যাঁ, যেতে হবে ভাই সাহেব, বলল আহমদ মুসা। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? সুস্মিতা বালাজি বলল, তার কণ্ঠ ভারী। সে কথা বলার জন্যই তো ডেকেছি আপা আপনাদের। বিকেল থেকে এ পর্যন্ত যা জানতে পেরেছি তাতেই এ সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে। আজ এত বড় ঘটনা এখানে ঘটল, রাতে আপনি চলে গেলে কেমন হবে? আমার জীবনে এমন ঘটনা ঘটেনি, এই গ্রামেও নয়,
কোনো কিছুতেই ভয় নেই আমাদের। এই অঞ্চলকে অপরাধ মুক্ত করতে সব রকম ক্রিমিনালদের সাথে লড়তে হয়েছে আমাদের, কিন্তু আজ যা ঘটল তা নতুন, আর এর সাথে আমার পুরনো শত্রুর যোগ রয়েছে। তাই বলছিলাম 2-1 দিন থাকলে ভালো হতো, বলল ড্যানিশ দেবানন্দ। আমি এদিকটা চিন্তা করেছি ভাই সাহেব। নিহত 12 জনের কাছ থেকে যে মোবাইলগুলো পেয়েছি সেসব চেক করতে গিয়ে শঙ্করাচার্যের মোবাইল নম্বর পেয়ে যাই। আমি তাকে বলেছি তার পাঠানো 12 জন খুনিকে আমি শেষ করেছি। আমি আসছি পোর্ট ব্লেয়ারে। সে কি পোর্ট ব্লেয়ারে আছে? ড্যানিশ দেবানন্দ বলল। সেও বলেনি, আমিও জানি না, জিজ্ঞাসা করিনি। আমি চেয়েছি তার দৃষ্টি উপত্যকা থেকে পোর্ট ব্লেয়ারের দিকে সরিয়ে দিতে। ধন্যবাদ ছোট ভাই, আপনি সত্যিই গ্রেট। আপনি কত বড় আপনিই জানেন না। আপনি উপত্যকার অসহায় লোকদের বাঁচিয়েছেন। আমার বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। জানি এই আদিবাসী লোকেরা ভাই বোনের চেয়েও আমার কাছে বড়। শঙ্করাচার্যের মতো যে শয়তান আমার পরিবার ধ্বংস করেছে, আমাদের বনবাসী করেছে, সেই শয়তান শকুন দৃষ্টি আমার উপত্যকায় সরল সহজ দরিদ্র লোকদের উপর না পড়ুক, এটাই আমি চাচ্ছিলাম। মনে হয় আমার ভাবার আগেই আপনি আমার চাওয়া পূরণ করেছেন। কেউ সব মানুষকে ভালো না বাসলে এমনভাবে আগাম ভাবতে পারে না। ছোট ভাই, আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি মানুষকে ভালোবাসেন। আহমদ মুসা মুখ খুলেছিল কিছু বলার জন্যে, কিন্তু তার আগে সুস্মিতা বালাজি বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, এত করার মধ্যেও কিন্তু বোঝা গেল না কেউ আপনাকে এই রাতে যেতে হবে। বলছি, কেন আপনাকে এই রাতেই যেতে হবে? বলছি সে কথা। আমি শঙ্করাচার্যকে টেলিফোন করেছিলাম তাকে জানাবার জন্যে যে সে যে 12 জনকে পাঠিয়েছিল আমাকে ধরে নিয়ে যাবার জন্যে, তারা সবাই খতম হয়ে গেছে। আমি আসছি পোর্ট ব্লেয়ারে। সঙ্গে সঙ্গে সে আমাকে বলেছে শাহবানু সাহারাবানু এখন তার হাতের মুঠোয়। আমি যদি আগামীকাল 8টার মধ্যে তাদের হাতে নিজেকে সোপর্দ না করি, তাহলে শাহবানু সাহারাবানু আগামীকাল ধর্ষিতা হবে এবং লাঞ্ছিত জীবনযাপনে তাদের বাধ্য করা হবে। আমি জানি সে যা বলেছে তা করবে। এই অবস্থায় তাদের হাতে নিজেকে সোপর্দ করা ছাড়া আমার কোনো উপায় নেই। তাই সকালের মধ্যে আমাকে পোর্ট ব্লেয়ারে পৌঁছতে হবে। আহমদ মুসার কথা শেষ হবার আগে আর্তনাদ করে উঠেছে ড্যানিশ সুস্মিতা দুজনেই। বিস্ময় বেদনায় ছানাবড়া হয়ে গেছে দুজনের চোখ। আহমদ মুসা থামলে কথা বলতে চেষ্টা করল সুস্মিতা, কিন্তু পারল না। প্রবল এক উচ্ছ্বাস তার জিহবা কণ্ঠকে আড়ষ্ট করে দিল। কথা বলে উঠল ড্যানিশ দেবানন্দ। বলল, ছোট ভাই, আপনি এ কথাগুলো স্বপ্নে বলছেন না বাস্তবে বলছেন? আপনাকে ওরা হাতে পেলে কি করবে জানেন? আমি সে কথা ভাবছি না। আমি ভাবছি আমার নিজেকে বাঁচাবার যেটুকু ক্ষমতা আছে সেটুকু ক্ষমতা শাহবানু সাহারাবানুর নেই। আর আমি ওদের হাতে হয়তো কষ্ট পাব, কিন্তু তাতে আমার অসম্মান হবে না, আমার জীবনও নষ্ট হবে না। কিন্তু শাহবানু সাহারাবানুরা সব কিছু হারাবে। আমার সজ্ঞানে আমাদের মা বোনকে এভাবে ওদের হাতে ছেড়ে দিতে পারে না, বলল আহমদ মুসা। আপনার কথা আমি অস্বীকার করি না, কিন্তু এরপরেও বলবো আপনার জীবনকে ওদের নিরাপত্তার বিনিময় হতে পারে? আপনাকে এভাবে অবমূল্যায়ন করার অধিকার কি আপনার আছে? আবেগকম্পিত কণ্ঠে সুস্মিতা বালাজি বলল, আপা, আপনি আমার অজ্ঞাতে তাদের একটা কিছু যদি হয়ে যেত তাহলে সান্ত্বনার একটা সুযোগ ছিল, কিন্তু তারা এ বিষয়ে ঘোষণা দেওয়ার পর এবং আমি তা জানার পর তাদের সম্মান শুধু জাতির সম্মান নয়, গোটা মানব জাতির সম্মানের মতো বিশাল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তাদের রক্ষা পাওয়ার একটা উপায় আমার সাথে যুক্ত হবার পর আমার দায়িত্ব সবচেয়ে বেড়ে গেছে। এ দায়িত্বের আহ্বানে আমাকে সাড়া দিতেই হবে, বলল আহমদ মুসা আবেগ উত্তেজনাহীন শান্ত কণ্ঠ তার। আপনার কথায় যুক্তি আছে, হয়তো এমনটাই ঘটবে, কিন্তু এই যুক্তির আড়াল নিয়ে আমি বসে থাকতে পারবো না। বিপদগ্রস্তকে বাঁচানোর চেষ্টা করা দায়িত্ব চেষ্টার ফল হিসাবেই নয়। আপনি যেটা বলছেন হতে পারে এটা তাদের ফাঁদ, কিন্তু ফাঁদ পেতে তারা জয়ী হবে একথাও তো নিশ্চিত করে বলা যাবে না, বলল আহমদ মুসা। এছাড়া সামনে এগোবার আর কোনো রাস্তা নেই, বলল ড্যানিশ। ভেবে দেখেছি আর কোনো পথ নেই, আহমদ মুসা বলল। এখন দেখছি এই উপত্যকার নিরাপত্তার কথা ভেবে টেলিফোন করতে গিয়ে বিপদে পড়েছেন। আপনাকে না পেলে এ আলটিমেটাম দিতে পারত না, শাহবানদের উপর তাহলে এই বিপদও চাপত না, শুকনো কণ্ঠে বলল ড্যানিশ দেবানন্দ। হাসল আহমদ মুসা, বলল, ভাই সাহেব, আল্লাহর প্রতি বিশ্বাস আপনি আরও দৃঢ় করুন। যা ঘটবে তাই কিন্তু ঘটে যায়। কার্যকরণের দিক থেকে ভালো মন্দ যাই হোক, আমার টেলিফোন করা, এই সংকট সৃষ্টি হওয়া সবই অদৃশ্য এক পরিকল্পনার অংশও হতে পারে।
সুতরাং ধৈর্য ধারণ করে করণীয় কাজ করে যাওয়াই মানুষের কাজ। বলে একটু থামলো আহমদ মুসা, তারপর মুখ তুলে তাকালো ড্যানিশ দেবানন্দ সুস্মিতা বালাজির দিকে। ঠোঁটে হাসি, বলল, ভাই সাহেব, আপা, আমি কারো দণ্ড নিজের মাথায় তুলে নিচ্ছি না। অন্যের প্রতি আমার দায়িত্বের কথা যখন ভাবি, নিজের প্রতি দায়িত্বের কথাও আমি মনে রাখি। আজ আমি যখন শাহবানুদের সাহায্য করতে যাচ্ছি, তখন আমার নিজের প্রতি দায়িত্বের কথা আমি অবশ্যই ভাবছি। কিন্তু আমি আমাকে কতটুকু সাহায্য করতে পারবো সেটা আল্লাহ ভালো জানেন। ধন্যবাদ ছোট ভাই, আপনার কথা বুঝেছি, কিন্তু শত্রুদের হাতে তুলে দেয়া কি আপনার নিজের প্রতি অবিচার নয়? এরপর দায়িত্ব পালন করবেন কিভাবে? বলল সুস্মিতা বালাজি। সেটা আমি জানি না কিভাবে কি করব, কিন্তু করব এটা আমি জানি। কঠিন বিপদের মধ্যে পদে পদে আমি আল্লাহর সাহায্য পেয়েছি, এখনো আমি তারই সাহায্য প্রার্থী। সুস্মিতা বালাজি রুমাল দিয়ে চোখ মুছে বলল, জানি আপনি আহমদ মুসা, মজলুম মানুষের জন্যই আপনি আজ যাযাবর। ঈশ্বরের অফুরন্ত ভালোবাসা আপনার সাথে আছে। আমরা যা বলেছি সেটা আমাদের চাওয়া, কিন্তু আমাদের চাওয়া আহমদ মুসাকে নিয়ন্ত্রণ করতেই পারে না। তবে খুশি হয়েছি যে নিজের প্রতি দায়িত্বের কথা আপনি ভুলে থাকেন না। আমাদের উদ্বেগের জবাব এর মধ্যে দিয়ে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। থামল সুস্মিতা বালাজি, শুকনো কণ্ঠ তার। হাসল আহমদ মুসা, বলল, মনে রাখবেন, আপনাদের আলোর জীবনে না নিয়ে এসে আমি আন্দামান থেকে উড়ব না। এই উপত্যকাতে অন্ধকার করে নয় কিন্তু, বলল ড্যানিশ দেবানন্দ। এই উপত্যকা আজ নিজের আলোতেই আলোকিত। গোটা আন্দামান যদি এই উপত্যকা হতো তাহলে কতই না ভালো হতো। আহমদ মুসা বলল, আপনাকে ধন্যবাদ ছোট ভাই, উপত্যকাবাসীর পক্ষ থেকে। একটা কথা ছোট ভাই, এভাবে চলে গিয়ে কিন্তু দুজন নতুন মুসলিম সদস্য হারালেন, বলে হেসে উঠল ড্যানিশ দেবানন্দ। হারালাম কোথায়? তারা তো মুসলিম সদস্য হয়েই গেছেন। এ উপত্যকায় তাদের রেখে গেলাম নতুন বিশ্বাসের আলো জ্বালাবার জন্যে। কিন্তু তারা দুজন তো ঘোষণা দেয়নি, বলল ড্যানিশ দেবানন্দ। এটা ঘোষণার ব্যাপার নয়, বিশ্বাস ও মননের পরিবর্তনের বিষয় এটা। এই পরিবর্তন সংঘটিত হলে ঘোষণার ব্যাপার স্বতঃস্ফূর্তভাবেই ঘটে যায়। আমি জানি এ পরিবর্তন দুজনের মধ্যে এসেছে, এখন আপনাদের সাক্ষী মানছি। বলুন পরিবর্তন এসেছে কিনা, বলল আহমদ মুসা। শশী, অস্ত্র তো বুমেরাং হলো, এখন সাক্ষী দাও, কি বলবে বলো, বলল ড্যানিশ দেবানন্দ। হাসল সুস্মিতা বালাজি, বলল, ভাই সাক্ষী দেবার পর বোনের সাক্ষী দেবার প্রয়োজন আছে? এখন আপনিই বলুন ছোট ভাইয়ের সাক্ষী আপনি গ্রহণ করেছেন কিনা। তোমরা ভাই বোন দেখছি আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছো, বলল ড্যানিশ দেবানন্দ। সুস্মিতা বালাজি উঠে দাঁড়িয়ে কথার মাঝখানে বলে উঠল, আসুন আমরা একসাথে প্রার্থনা করি। আপনার নামাজ দেখে নামাজের ট্রেনিং আমাদের হয়ে গেছে। ইন্টারনেট থেকে অজু নামাজের নিয়মকানুন শিখেছি, আরবিও শিখছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে নামাজ আমরা পড়তে শুরু করিনি। আনুষ্ঠানিক শুরুটা আপনি উদ্বোধন করে দিয়ে যান, বলে সুস্মিতা বালাজি ছুটে গিয়ে পরিষ্কার সাদা বিছানার চাদর নিয়ে এলো। আহমদ মুসা ড্যানিশ দেবানন্দ উঠে দাঁড়ালো। দুজন অজুর জন্য এগোচ্ছিল। ড্যানিশ দেবানন্দ বলল, ছোট ভাই, আপনি হয়তো কতকটা রসিকতা করেই উপত্যকায় আলো জ্বালাবার দায়িত্ব আমাদের দিয়েছেন, কিন্তু আপনার কার্যক্রম আমাদের চোখ খুলে দিয়েছে। আমি একটা মহান কাজ পেয়ে গেছি ছোট ভাই, আমি খুশি হয়েছি। আল্লাহ আপনার সহায় হন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারা অজুর জন্যে দুজন বেসিনে চলে গেল। পোর্ট ব্লেয়ারের বন্দর এলাকার কয়েক মাইল দক্ষিণে এবং কালিকট শহর এলাকার কয়েক মাইল উত্তরে এক নির্জন উপকূলে বোট নোঙ্গর করল আহমদ মুসা।